মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচ্য বিষয় হিসেবে রেখেছিলাম সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। আমরা গত ক্লাসেও সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপরে আলোচনা করেছি, তবে ওখানে আরও কিছু পয়েন্ট আমাদের আলোচনার জন্য রয়ে গিয়েছিল। আমরা যে পয়েন্টগুলো বাকি থেকে গিয়েছে আমরা সেখান থেকে আজকে আবার আলোচনা শুরু করব। তাহলে আলোচ্য বিষয় হিসেবে তাহলে থাকছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়ের উপরে অনুধাবন প্রশ্ন এবং প্রয়োজন সাপেক্ষে একটি উদ্দীপক আলোচনা করব। তাহলে আসো অনুধাবন প্রশ্নগুলো কি কি আমরা সেগুলো জেনে নিই এবং দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কোনো পরিকল্পনা প্রণয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান জরুরি, ব্যাখ্যা করো। সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা জানতে সমাজবিজ্ঞান সহায়তা করে, ব্যাখ্যা করো। বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন, ব্যাখ্যা করো। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন? শেষ প্রশ্ন, বাংলাদেশের সমাজ উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো। ছাত্রীরা, আমরা যেটা বলছিলাম সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমরা তারপর থেকে শুরু করছি। তোমরা লক্ষ্য করো আমরা 9 নম্বর পয়েন্ট থেকে শুরু করছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু পয়েন্ট, এগুলো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার যে পয়েন্টগুলো আলোচনা করিনি। আমি কিন্তু এগুলোর ছবি তোমাদেরকে গত ক্লাসটা যত তারিখে আপলোড হয়েছিল আমি তত তারিখে দিয়েছিলাম। আজকে আমরা ছবিটা আমি যে বই থেকে দিয়েছিলাম আমি সেখান থেকে আলোচনা করব। সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়নে 9, 10 সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে, 11 সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনায়, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে অপরাধের প্রবণতা সম্পর্কে জ্ঞান, সামাজিক সমস্যা সংকটের সমাধানে। আজকে তাহলে আমাদের আলোচনার পয়েন্ট থাকছে 6টি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপরে। তাহলে আমরা যে ছবিটা পাঠিয়েছিলাম তার উপরেই আমরা আলোচনাটা করি। তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছিলাম সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়নে। এটা তুমি যদি সমাজের কোনো নীতি নির্ধারণ ও তা বাস্তবায়ন করতে চাও তাহলে সমাজবিজ্ঞানের পাঠ তোমার প্রয়োজন হবে। তাহলে নীতি নির্ধারণ এবং বাস্তবায়নটা কি? অনেক সময় আমাদেরকে কোনো উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে আমরা অনেক সময় কোনো উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত উপায় কি, মানে আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজ করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারি, হয়তো বাংলাদেশের সরকার চাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য। তাহলে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থার বা বাংলাদেশের শিক্ষাকে উন্নতকরণ করার জন্য সরকারের সদিচ্ছা। তো এক্ষেত্রে তাহলে সরকার কি করতে হবে? শিক্ষা ব্যবস্থার আওতায় তো একেবারে তোমার প্রাক প্রাথমিক থেকে শুরু করে, আমি একেবারে সরকারি পর্যায়ে বলছি, প্লে নার্সারি কেজি এগুলো বলছি না, সেগুলো তো আছেই। প্রাক প্রাথমিক সরকার তার শিক্ষা ব্যবস্থায় তো প্লে নার্সারি কেজির কথা বলবে না, তারা অবশ্যই প্রাক প্রাথমিক থেকে আসবে। তাহলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে একেবারে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত কিভাবে এই সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, কোন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে, কোন পদ্ধতিতে প্রশ্ন হচ্ছে, মানবন্টন কেমন, উত্তরপত্র মূল্যায়ন কিভাবে হতে পারে, একটা সেশন কতটুকু সময় নিয়ে থাকতে পারে, অথবা একটা পরীক্ষা তোমার কতক্ষণ সময় ধরে হতে পারে, ডিউরেশনটা, একটা ক্লাসরুমে একটা পিরিয়ডের জন্য কতটুকু সময় লাগতে পারে, বা একটা চ্যাপ্টার শেষ করার জন্য কয়টা পিরিয়ডের প্রয়োজন হতে পারে। এই সকল কিছু শিক্ষা ব্যবস্থার আওতায় থাকতে হয় এবং থাকে। তো এক্ষেত্রে কেউ যদি চায় যে শিক্ষার
মান আরও উন্নতকরণ করতে হবে, তাহলে তাকে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তো এক্ষেত্রে তাকে যদি শিক্ষা ব্যবস্থা উন্নতকরণের উদ্দেশ্যে উপনীত হতে হয় বা লক্ষ্যে যেতে হয়, তাহলে তাকে শিক্ষা নীতি নির্ধারণ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত উপায় পদ্ধতি স্থির করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষানীতিটা সামাজিক নীতি হিসেবেই গণিত হবে এবং এই শিক্ষানীতি উৎকৃষ্ট উপায় পদ্ধতি সন্ধান দেয়। মানে তুমি কীভাবে শিক্ষানীতি করবে, যদি শিক্ষা ব্যবস্থা উন্নত করতে চাও শিক্ষানীতি কিভাবে করবে, সেটার জন্য সমাজবিজ্ঞান তোমাকে এটার উপায়, তুমি নীতিটা কিভাবে করবে এই উপায় সম্পর্কে সন্ধান দিবে সমাজবিজ্ঞান। ব্যাপক বৈচিত্র্যপূর্ণ ও জটিল সমাজ ব্যবস্থায় নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের বিষয়টি অধিকতর জটিল ও কঠিন। মানে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক কিছুই জটিল, একেবারে সহজ অনেক কিছু নেই। তো এখানে কোনো নীতি যদি বাস্তবায়ন করতে হয়, বাস্তবায়নের বিষয়টা অনেক সময় জটিল হয়ে যায়। কিন্তু যত জটিলই হোক না কেন, সমাজতাত্ত্বিক জ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজনীয়তা উপযোগিতা অনেক বেশি এখানে। তাহলে তুমি যদি কোনো নীতি নির্ধারণ করতে চাও বাস্তবায়নে, সমাজবিজ্ঞানের জ্ঞান অতীব জরুরি। 10 নম্বর, সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে। সামাজিক উন্নয়নের উদ্দেশ্য বলতে সমাজের উন্নয়ন মানে সব কিছুর উন্নয়ন। তো এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এক্সাম্পল দিচ্ছি এবং আলোচনাটা বাংলাদেশ প্রেক্ষাপটে থাকবে, যেহেতু আমরা বাংলাদেশে আছি এবং পাঠ্যপুস্তক অথবা আমাদের পাঠ্যক্রম বাংলাদেশের আওতায়, সেক্ষেত্রে এটার এক্সাম্পল বাংলাদেশের বাহিরে আমরা দিতে পারবো না। সামাজিক উন্নয়নের উদ্দেশ্য বলতে বাংলাদেশ আসলে একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত গতিতে এগিয়ে চলছে। উন্নয়ন প্রক্রিয়ার সাথে তাল রেখে বিভিন্ন সামাজিক সমস্যা এদেশের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে একদিকে উন্নয়ন হচ্ছে, আবার আরেকদিকে বিভিন্ন রকমের সমস্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এইসব সমস্যা সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার সূত্রপাত হয়েছে সমাজবিজ্ঞানের মাধ্যমে। বাংলাদেশের সমাজের সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে সমাজ সম্পর্কিত বৈজ্ঞানিক ধ্যান ধারণা একান্ত প্রয়োজন। মানে যদি তুমি কোনো উন্নয়ন করতে চাও, তখন মানে সমাজের কোনো উন্নয়ন যদি করতে চাও, তাহলে বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমাকে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কারণ সমাজবিজ্ঞানের জ্ঞান, একজন সমাজবিজ্ঞানী সমাজের সকল দিকের বিষয়গুলোকে অবজারভেশন করবে অর্থাৎ পর্যবেক্ষণ করবে। তুমি এমন একটা উন্নয়ন করবে যে উন্নয়নটা সমাজের মাত্র, যদি তুমি সমাজের 1000 জন মানুষকে হিসাব করো, সমাজে তো 1000 মানুষ নেই, আরও অনেক অনেক বেশি আছে। তারপর আমি ধরতে বলছি যে একটা সমাজে 1000 জন মানুষ থাকলে তুমি একটা উন্নয়ন পরিকল্পনা করেছো বা উন্নয়নের কথা ভাবছো বা উন্নয়ন করে ফেলেছো, সেই উন্নয়নটা 1000 মানুষের ভিতরে মাত্র 200 মানুষের কাজে আসবে, কিন্তু বাকি 800 মানুষ সেই উন্নয়ন পরিকল্পনার বাহিরে থাকবে, বাকি 200 মানুষ। তো এক্ষেত্রে বাকি 200 মানুষ যদি উন্নয়ন পরিকল্পনার বাহিরে থাকে, 200 মানুষ উন্নয়ন পরিকল্পনার আওতায় আর 800 মানুষ উন্নয়ন পরিকল্পনার বাহিরে থাকবে, 800। তাহলে আমাদের এখানে তো সংখ্যাগরিষ্ঠ উন্নয়ন পরিকল্পনার বাহিরে, আর যারা সংখ্যায় কম তারা উন্নয়ন পরিকল্পনার মানে উন্নয়নের সুবাতাস পাচ্ছে 200 জন। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে সমাজবিজ্ঞানীরা এই জিনিসটা উপলব্ধি করাতে শেখায়। সমাজবিজ্ঞানীরা কোনো উন্নয়ন পরিকল্পনা করার আগে ও পরে তারা গবেষণা করে যে কোনো উন্নয়ন সমাজের কত % মানুষের সুফলে আসবে। যে উন্নয়ন সমাজের বেশিরভাগ মানুষের সুফল বয়ে আনবে না, সেটাকে আমরা আসলে উন্নয়ন বলতে পারছি না। উন্নয়ন হতে হবে সমাজের সকল মানুষের প্রয়োজনে যেটা কাজে আসবে, সেটাই আসলে উন্নয়ন। তাহলে যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়,
তুমি বাংলাদেশে অনেক ভালো ভালো শপিং মল তৈরি করে দিলে, শীততাপ নিয়ন্ত্রিত স্কেলেটর সিঁড়ি থাকবে, লিফট, ক্যাপসুল লিফট থাকবে, ওখানে রেস্টুরেন্ট থাকবে এবং ওখানে সব ওয়েস্টার্ন পোশাক পাবে। যে পোশাকগুলো তুমি দেশের বাইরে গিয়ে কিনে আনতে হতো সেটা তুমি এখন এই শপিং মলগুলোতে পাবা। তো এখন যে তুমি এই শপিং মল তৈরি করে দিয়েছো, এখানে এত সুব্যবস্থা করেছো, এই শপিং মলের সুব্যবস্থা বা এই শপিং মল থেকে কেনাকাটা করার সামর্থ্য বাংলাদেশের বেশিরভাগ মানুষের থাকবে না। তাহলে তো এটা সামাজিক উন্নয়ন হলো না। উন্নয়ন হতে হবে যেখানে সকল মানুষের সুফল, সকল মানুষের সুযোগ সুবিধা যেখানে বিদ্যমান থাকবে। তাহলে একজন সমাজবিজ্ঞানী কিন্তু সকল মানুষের কথা বিবেচনা করেই তার জ্ঞানটা রাখবে। এ কারণে বলা হয় সামাজিক উন্নয়নের উদ্দেশ্যেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। 11 নম্বর, সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনায়। সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনায় প্রতিষ্ঠান আমাদের মানব জীবনের এমন কিছু স্বার্থ থাকবে যেগুলো সামাজিক প্রতিষ্ঠানসমূহ সেই স্বার্থগুলো রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সাম্পল দিয়ে বললে ভালো, তারপর আমরা এক্সাম্পল দিব। বাংলাদেশের মানুষের সুস্থ সমাজ জীবনের স্বার্থে এই সমস্ত প্রতিষ্ঠান প্রসঙ্গে আলোচনা করা প্রয়োজন। মানে বাংলাদেশের মানুষের সুস্থ সমাজ জীবন, এই যে প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বলছে, এ বিষয়ে সমাজবিজ্ঞানের আলোচনা থেকে সব কিছু জানা যায়। কারণ প্রতিষ্ঠান সমাজের বাহিরে নয়, আর সমাজ সংশ্লিষ্ট সকল আলোচনাই সমাজবিজ্ঞানে রয়েছে। প্রতিষ্ঠান সমাজের অন্তর্ভুক্ত, আর সমাজ সংশ্লিষ্ট সকল আলোচনা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিভাবে মানুষের উপকারে আসে, কি করলে সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষের স্বার্থ সাধনে অধিকতর সহায়ক ভূমিকা পালন করতে পারে, এ সমস্ত বিষয়ে সমাজতত্ত্ব থেকে জানা যায়। সমাজতত্ত্ব মানে সমাজবিজ্ঞান থেকে জানা যায়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যা আমরা যদি কোনো সুস্থ সমাজ জীবন আশা করি, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রসঙ্গে বলছে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং এই প্রতিষ্ঠানগুলো সমাজের বাহিরে নয়। তাহলে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমাজবিজ্ঞানের জ্ঞান আহরণ করতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে প্রতিষ্ঠান সমাজের সুস্থ জীবনের জন্য প্রতিষ্ঠানের কি ভূমিকা থাকবে, প্রতিষ্ঠান কি ভূমিকা রাখে, যে সেই ভূমিকার জন্য আমাদেরকে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। প্রতিষ্ঠানের ভূমিকা যদি এক্সাম্পল দিয়ে যায়, এরকম একটা প্রতিষ্ঠানের কথা আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমরা প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি একটা বাংলাদেশের কোর্ট, আদালত প্রাঙ্গণ, এটা একটা প্রতিষ্ঠান। আদালত প্রাঙ্গণ অপরাধীর শাস্তির ব্যবস্থা করে, আদালত সংশ্লিষ্ট যারা আছে এবং নিরপরাধ যারা, তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা নেয়, অর্থাৎ তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়। যারা মূলত অপরাধী তাদেরকে শাস্তির ব্যবস্থা করে, দণ্ড দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আদালত যদি একটা প্রতিষ্ঠান ধরি, এই আদালত বাংলাদেশের মানুষের সুস্থ জীবনের জন্য কাজ করে। আর এই আদালতের বিষয়গুলো যদি আমাদেরকে জানতে হয়, মানে আদালতের সাথে যারা সংশ্লিষ্ট তারা কিভাবে কাজ করবে, সেই কাজগুলো তারা কিভাবে ভূমিকা পালন করবে, সেগুলো সম্পর্কে তারা যদি কাজ করতে চায়, তাদের ভূমিকা সম্পর্কে জানার জন্য তাদেরকে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে থাকি, একটা অ্যাডাল্ট মানুষের সাথে তার বয়স যদি 30 ঊর্ধ্ব হয়, 30-এর বেশি হয়, সেই মানুষটার সাথে একটা অপরাধমূলক কর্মকাণ্ডে একটা 17 বছরের একটা ছেলে অথবা 16 থেকে 17 বছরের একটা ছেলে সেই
30-এর ঊর্ধ্বে একজন বয়স, যার বয়স 30-এর বেশি, এরকম একজন মানুষের সাথে একজন 16 থেকে 17 বছরের একটা যুবক একটা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং তারা আইনের কাছে ফাঁকি দিতে পারেনি। তার মানে আইন প্রয়োগকারীর কোনো ব্যক্তি তাদেরকে ধরে ফেলতে পেরেছে। তো এক্ষেত্রে যিনি অ্যাডাল্ট, 30 বয়স, তার বিচার কার্যটা একরকম আদালতে হবে, আর যার বয়স 16 থেকে 17 বছর তার বিচার কার্যটা অন্যরকম আদালতে হবে। কারণ এখানে বয়স বিবেচনা করে বাংলাদেশের বিচার ব্যবস্থাও আলাদা করা হয়েছে। যার বয়স 18 বছর পূর্ণ হবে না তাকে কিশোর আদালতে তার বিচার ব্যবস্থা করা হবে, আর যে অ্যাডাল্ট 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে সেক্ষেত্রে তার বিচার ব্যবস্থা পূর্ণাঙ্গ আদালতে হবে। এবং শাস্তির ব্যবস্থাও দুজনের জন্য 2 রকম হবে। যার বয়স 16 থেকে 17 বছর তার পানিশমেন্ট একরকম, আর যার বয়স 30-এর ঊর্ধ্বে অর্থাৎ 18 বছর পেরিয়ে গেছে যার বয়স, তার পানিশমেন্টটা আরেক রকম হবে। তো এই যে প্রতিষ্ঠান একজনের জন্য একরকম ভূমিকা রাখছে, এই ভূমিকা রাখার ক্ষেত্রে তার যে জ্ঞান থাকতে হবে সেই জ্ঞানগুলো কিন্তু সমাজ সংশ্লিষ্ট, কারণ এই দুজন ব্যক্তি সমাজের মানুষ। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনায় সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য আমরা বলতে পারি। তারপর 12 নম্বর, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে। তুমি কোনো কাজ করার জন্য পরিকল্পনা প্রণয়ন করেছো, ভেবেছো, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার জন্য বলছে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কেননা সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া তুমি কোনো জটিল ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে জানা তোমার জন্য খুবই দুঃসাধ্য। এক্ষেত্রে একমাত্র সমাজবিজ্ঞানের জ্ঞানই তোমাকে কার্যকরভাবে সাহায্য করতে পারে। সমাজবিজ্ঞানে মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুশীলন অনুসন্ধান চালানো হয় এবং এই অনুসন্ধানের উপর ভিত্তি করে সমাজের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হয়। আবার কোনো জনকল্যাণমূলক পরিকল্পনার সার্থক বাস্তবায়নের স্বার্থে কোন পথ আমরা নিব তা নির্ধারণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে সাহায্য করে। বস্তুত মানব সমাজ এবং সমাজস্থ ব্যক্তিবর্গ সম্পর্কে কিছুটা জ্ঞান যদি না থাকে তাহলে সামাজিক ক্ষেত্রে নীতি নির্ধারণ করা বা তা বাস্তবে যথাযথভাবে রূপায়ণ করা অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য সাধারণত পরিবার পরিকল্পনার কথা বলে। এটা একটা এক্সাম্পল। বাংলাদেশে আমরা 12 নম্বর পয়েন্টে আছি। এক্সাম্পল দিচ্ছি, যেমন আগে বলা হয় পরিকল্পনা প্রণয়ন, তারপরে বাস্তবায়নে আমাদের সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্য বা রোধ করার জন্য পরিবার পরিকল্পনার কথা বলা হয়, কিন্তু শুধুমাত্র যে তুমি পরিবার পরিকল্পনা গ্রহণ করেছো সেক্ষেত্রে এটা বাস্তবায়নের জন্য তুমি কি করবে? তুমি আইনগত ব্যবস্থার কথা বলবে যে যারা জনসংখ্যা অধিক করবে তাদেরকে আমরা শাস্তি দিব, আইনের আওতায় আনব। শুধুমাত্র আইনের আওতায় এনে পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। এই পরিবার পরিকল্পনা অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংকে যদি বাস্তবায়ন করতে হয়, এখানে মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। মানুষের ভেতরে যে কুসংস্কার আছে সেই ধারণাটাকে বদলে দিতে হবে এবং পরিবার পরিকল্পনার আওতায় থাকলে তার পুরো অর্থনৈতিক সামাজিক দিক থেকে তার পরিবার কতটা উন্নত হবে এই কাউন্সেলিংগুলো তাকে করতে হবে, জনগণকে করতে হবে, এবং সে অর্থনৈতিক দিক থেকে কতটা লাভবান হবে এটাও তাকে বোঝাতে হবে। তাহলেই শুধুমাত্র পরিবার পরিকল্পনাটা হাতে নিলে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। এখন এই যে বলা হচ্ছে একজন মানুষকে ফ্যামিলি প্ল্যানিংয়ের সম্পর্কে যে কুসংস্কার পরিবার পরিকল্পনা নিয়ে, অর্থাৎ অনেকে যতগুলো সন্তান তার জন্ম দেওয়ার ক্ষমতা আছে সে দিয়ে যাবে, এরকম চিন্তাধারা করে আছে। এরকম চিন্তাধারা থেকে তাকে জোর করে কখনো সরিয়ে আনা যাবে না।
তাকে বুঝিয়ে দিতে হবে যে ছোট পরিবার তার কী উপকারে আসতে পারে, তার ভবিষ্যতে ছোট পরিবার তার জন্য কী বয়ে আনতে পারে, সুফল বয়ে আনতে পারে ছোট পরিবার। এগুলো বুঝালেই শুধুমাত্র পরিবার পরিকল্পনা প্রণয়নটা বাস্তবায়ন করা সম্ভব, এবং এটা অবশ্যই সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। তারপর 13 নম্বর, অপরাধের প্রবণতা সম্পর্কে জ্ঞান। অপরাধের কারণ খুঁজে বের করে, অর্থাৎ বাংলাদেশ অপরাধ প্রবণতার হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা এটা জানি যে মানুষ কখনো অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় বাধ্য হয়ে মানুষ অপরাধ করে। এখন অপরাধের কারণ খুঁজে বের করে বিপদগামী মানুষকে পুনর্বাসিত করতে হলে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। বাংলাদেশে যুব সমাজের একটা অংশ মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাডিকশনের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি চলতে থাকে আমাদের জাতীয় জীবনের একটা বড় রকমের ধস নামবে। এখনই সচেতন হতে হবে, এবং সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া, সামাজিক চিকিৎসা ছাড়া এই সকল ভ্রান্ত জনগোষ্ঠীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তো এক্ষেত্রে আমরা যেটা 13 নম্বরের জন্য এক্সাম্পল হিসেবে বলতে পারি, যে আমরা যদি বাংলাদেশের কোথায় কোথায় কোন যুব সমাজ ড্রাগ নিচ্ছে, আমরা শুধু তাদেরকে অ্যারেস্ট করেই লকআপে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের নেশার সাথে জড়িত যে অপরাধ প্রবণতা এটা কমবে না। শুধু তাদেরকে ধরেই যদি আমি লকআপে ঢুকিয়ে দিই, এটা কখনো কমবে না। তাহলে কমতে হলে তোমার অপরাধের মূল কারণগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই যুব সমাজ এই ড্রাগ কোথা থেকে পাচ্ছে, এটার সোর্স কোথায়, এই সরবরাহের স্থানগুলো কোথায়, কাদের মাধ্যমে এই ড্রাগের সরবরাহ বিভিন্ন অলিগলিতে পৌঁছে গিয়েছে, এটার উৎস আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটার উৎস খুঁজে বের করতে হবে, এবং কোন বয়সের ছেলেরা বা মেয়েরা এই ড্রাগের প্রতি খুবই দ্রুত জড়িয়ে পড়ছে, সেখানে আমাদের বয়সও একটা বিবেচনা করতে হবে। এবং এক্ষেত্রে তাদের পরিবার কতটা ভূমিকা পালন করছে, যারা ড্রাগ এডিক্টেড হচ্ছে এবং অপরাধ করছে, তাদের পরিবার কী ধরনের পরিবার, তারা কি তাদের প্যারেন্টসদের সাথে আছে কিনা, অর্থাৎ বাবা মায়ের সাথে আছে কিনা, বাবা মায়ের সাথে থাকলেও তারা কেন এই বিপদগামী হয়েছে, বাবা মায়ের অসচেতনতা কাজ করেছে কিনা, বা তাদের পরিবেশ, তারা কোন পরিবেশে বড় হয়েছে, সেই সব কিছু বিবেচনায় আনতে হবে। তাহলে অপরাধ প্রবণতা সম্পর্কে জ্ঞান নিতে হলে এই যে সব কিছু বললাম, সোর্স বললাম, তার এনভায়রনমেন্ট, তার পরিবারের কথা বললাম, এগুলো সব কিছু সম্পর্কে জানতে হলে তোমাকে সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া সম্ভব না। এবং এই সব কিছু হচ্ছে আসলে সামাজিক চিকিৎসা। যুব সমাজকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের ব্যবস্থার মধ্য দিয়ে একজন যুবক অথবা 100 জন যুবককে ফিরিয়ে আনা সম্ভব। এরপরে সামাজিক সমস্যার সংকটের সমাধানে। সামাজিক সমস্যার সংকট বলতে সমাজে নানাবিধ সংকট রয়েছে, তবে মানুষ হিসেবে প্রতিটি মানুষের মর্যাদা এবং বংশমর্যাদা প্রেক্ষিতে মানুষে অর্থহীন কিছু ভেদাভেদ থাকে, এবং আমাদের মধ্যে এই সংস্কার মুক্ত সঠিক জ্ঞান থাকা আবশ্যক। সমাজবিজ্ঞান এই জ্ঞান সরবরাহ করে থাকে। আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি রয়েছে, এগুলো সমস্যা সংকটের সৃষ্টি করে। বাংলাদেশেও এসব সমস্যার প্রভাব থেকে আমরা দূরে নই। এই সমস্ত সমস্যা সংকটের মীমাংসা সমাধান এখন আধুনিক সমাজবিজ্ঞানের জ্ঞানের ভিত্তিতে আমরা করতে পারি। যেমন আমরা জানি এমন কিছু প্রথা পদ্ধতি রয়েছে যেগুলো না হয় নারী পুরুষ উভয়কে ধ্বংস করে দিচ্ছে, অথবা শুধুমাত্র নারীকে ধ্বংস করছে, এরকম কিছু দিক রয়েছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন অনেক সময় দেখা গিয়েছে যে বংশমর্যাদা কারণে অনেক মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে না। বংশমর্যাদার কারণে যেটা হচ্ছে, আমরা সনাতন ধর্মে দেখে থাকি সবচেয়ে বেশি বর্ণপ্রথাটা কাজ করে। এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষের সাথে, এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষের সাথে মেলামেশা করতে পারে না। আর ব্রাহ্মণ সবচেয়ে উপরে থাকে, এবং
শূদ্র সবচেয়ে নিচুতে আছে, আর ক্ষত্রিয় বৈশ্য তারা মাঝামাঝিতে আছে। ব্রাহ্মণের সাথে শূদ্র কখনোই মেলামেশা যেতে পারে না, এবং মাঝখানে যারা আছে ক্ষত্রিয় বৈশ্য তারাও যেতে পারছে না। সামাজিক কোনো অনুষ্ঠানেও ব্রাহ্মণের সাথে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের খুব একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তো এক্ষেত্রে ব্রাহ্মণ নিজেকে সবচেয়ে বেশি উঁচুতে মনে করছে। আসলে সনাতন ধর্মই বলে দিচ্ছে যে ব্রাহ্মণ উঁচুতে আছে এবং শূদ্র নিচুতে আছে। তো এই কারণে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। অনেক সময় শূদ্র তার অবস্থার পরিবর্তন করতে চায়, কিন্তু সামাজিক ধর্মীয় যে বিধিনিষেধ সে কারণে সে তার অবস্থার পরিবর্তন করলেও অনেক সময় করতে পারছে না। কিন্তু আজকাল শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষার আলোর সাথে সাথে মানুষের এ ধরনের ভেদাভেদ অনেকটা কমে এসেছে। তো এক্ষেত্রে এই ধরনের ভেদাভেদ কমে আসার ক্ষেত্রে অবশ্যই সমাজবিজ্ঞান যদি অনুশীলন করা হয়, তাহলে সমাজবিজ্ঞান অনুশীলনের ক্ষেত্রে এখানে যে স্ট্রাটিফিকেশন স্তরবিন্যাস রয়েছে সেটা সম্পর্কে মানুষ খুব ভালো জানতে পারবে, এবং তখনই সামাজিক সমস্যা সংকটের সমাধানে এগিয়ে আসতে পারবে। এবং এই সমাজবিজ্ঞানের অনুশীলনের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত বিজ্ঞানসম্মত হবে। তাহলে বাংলাদেশের সমাজ জীবন সম্পর্কে খুব ভালোভাবে যদি আমরা জানতে চাই, অর্থাৎ বাংলাদেশের সমাজ জীবন এখন বর্তমানে পশ্চিমা সভ্যতার দ্বারা অনেকটা প্রভাবিত হয়েছে, পশ্চিমা সংস্কৃতি বা সভ্যতা দ্বারা। এসব বিদেশি সংস্কৃতির আগ্রাসনে বাঙালি সংস্কৃতির অনেক কিছুই লোপ পেতে বসেছে। তা আমাদের স্বকীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন করা। আমরা সবশেষে এটাই বলতে চাই। ছাত্রীরা অনুধাবন প্রশ্ন দেখো, স্ক্রিনে আমি আবার দেখাচ্ছি, এটা তোমরা কোথা থেকে পড়বে। প্রথম প্রশ্ন ছিল যে কোনো পরিকল্পনা প্রণয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান জরুরি, ব্যাখ্যা করো। আমি গত ক্লাসে ছবি দিয়েছিলাম, অর্থাৎ আজকে আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার যে পয়েন্টগুলো আলোচনা করেছি, এটার কোথা থেকে আলোচনা করেছি আমি এটার ছবি, বইয়ের ছবি আমি গত ক্লাসে তোমাদেরকে গ্রুপে দিয়েছিলাম। এখন যদি কেউ দেখে না থাকো, আমি আজকেও আবার ছবিটা দিব, সেখান থেকে পাবে। সেখানে আমি ছোট ছোট করে পাশে পয়েন্টে আমি নিজে হাতে লিখেছি, ওটা বইয়ে আলাদা করে পয়েন্টের নাম লেখা নাই, আমি এখানে পয়েন্টের নাম লিখেছি। দেখবে আমি যে ছবিটা আজকে দিব, আমি গত ক্লাসেও দিয়েছি আজকেও দিব, সেখানে যে কোনো পরিকল্পনা প্রণয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান জরুরি, আমি এটা এখানে কত নম্বরে থাকবে, যে কোনো পরিকল্পনা প্রণয়নে এটা এখানে 1 2 3 4 দেখবে আমার হাতে লেখা পয়েন্ট, আমার হাতে লেখা পয়েন্ট 4 নম্বরে থাকবে হাতে লেখা। এবং আমি যে ছবিটা পাঠাবো ওখানে পেজ নাম্বার দিয়ে দিব, পেজ নাম্বার দেখবে 8 নম্বর পেজের আমার হাতে লেখা পয়েন্ট 4 নম্বরটাই হচ্ছে এটার অ্যান্সার। 8 এবং 9 নম্বর থেকে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার থাকবে, আরেকটা বই থেকেও থাকবে, আমি সে বইটার নাম বলবো, ওটা তোমাদের কাছে আছে। তারপরে এবার আসো, সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা জানতে সমাজবিজ্ঞান সহায়তা করে। সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা জানতে সমাজবিজ্ঞান সহায়তা করে। প্রতিষ্ঠান সেটা হচ্ছে 8 নম্বর পেজের আমি যে ছবিটা দিব সেটার 3 নম্বর আমার হাতে লেখা পয়েন্ট, 3 নম্বরটা থাকবে এখানের সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা জানতে সমাজবিজ্ঞান সহায়তা করে, এটার অ্যান্সার আমি যে ছবিটা দিব 8 নম্বর পেজের ওটা 3 নম্বর আমার হাতে লেখা পয়েন্ট। মাঝখানে 1-2টা পয়েন্ট কিন্তু বাদ যাবে ওই পেজে, যেগুলো আমার হাতে লেখা সে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি। তারপর বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। সামাজিক সমস্যা আমি এখানে একটা ছবি দিব 9 নম্বর পেজের, সেখানে শেষের যে পয়েন্টটা আমি লিখেছি সেটা এটার অ্যান্সার। এরপরে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। এটা হচ্ছে তোমাদের মেট্রোপলিস লাইব্রেরির বই থেকে, আমি তো গত ক্লাসে মেট্রোপলিস থেকে আলোচনা করেছিলাম কিছু পয়েন্ট, সেখানে দেখবে পৃষ্ঠা নাম্বার ম্যাচ হবে না,
আমি পয়েন্টের নামই বলছি, 8 নম্বর পয়েন্ট, মেট্রোপলিস বইয়ের 8 নম্বর পয়েন্ট, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানা। মেট্রোপলিস বইয়ের 8 নম্বর পয়েন্ট। কোনটার উত্তর? সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন? আমি এখানে প্রশ্ন দিয়েছি 5টা, আমি অ্যান্সার দাগিয়ে দিচ্ছি আজকে 4টার, মনে রাখবে। প্রথম 4টার অ্যান্সার দাগিয়েছি। সেক্ষেত্রে প্রথম 3টা হচ্ছে আমি যে ছবি পাঠাবো সেই ছবিতে আছে, এবং সামাজিক স্তরবিন্যাস অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে মেট্রোপলিস লাইব্রেরির বইয়ের 8 নম্বর পয়েন্ট। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানা, দেখবা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার ওখানে 8 নম্বর যে পয়েন্টটা আছে সেটার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আজকে এতটুকু পর্যন্ত আমাদের আলোচনার সীমাবদ্ধতা করছি। নেক্সট আবার পরবর্তী টপিকস নিয়ে আলোচনা হবে। যদি কোনো অনুধাবন থাকে আলোচনা হবে অনুধাবনের উপরে, আর যদি কোনো অনুধাবন না থাকে তাহলে আমরা এমনি টপিকস আলোচনা করব। আর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর একটা টপিকস আছে প্রথম অধ্যায়ে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারার উপরে তোমার এটা শুধু একটা টপিক। তারপরে আমরা শুধুমাত্র পুরো চ্যাপ্টারের উপর একটা উদ্দীপক তো আমি গত ক্লাসে বলেছি, আরও 2টো উদ্দীপক এই চ্যাপ্টারের উপর আলোচনা করে আমাদের পরবর্তী ক্লাসটা শেষ করব। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, একটু দ্রুত যেতে হবে। তাহলে এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবে, সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।